তত্ত্বাবধায়ক গঠন ইস্যুতে দলগুলোর কাছে চূড়ান্ত প্রস্তাবনা দিয়েছে কমিশন, জানালেন আলী রিয়াজ। শিগগিরই অমীমাংসিত বিষয়ে ঐকমত্যের আশা। গোপালগঞ্জে কারফিউ এবং ১৪৪ ধারা প্রত্যাহার, অপরাধী গ্রেফতারে চলমান থাকবে অভিযান। ৫ মৃত্যুর ঘটনায় ৪ হত্যা মামলায় আসামি ৬,০০০। মানবতার কলঙ্ক হাসিনাকে ক্ষমা নয় বলছে বিএনপি। গণতন্ত্রের ভিত শক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়। এবং মানবতা বিরোধী অপরাধে ৪৫ আসামির তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ। প্লট দুর্নীতি মামলায় হাসিনার অনুপস্থিতিতেই বিচার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চূড়ান্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দলীয় ফোরামে আলোচনার পর দলগুলো মঙ্গলবার এ বিষয়ে মতামত দেবে বলেও জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যেই অমীমাংসিত সব বিষয়ে ঐকমত্য তৈরি হবে বলেও এ সময় আশা জানান আলী রিয়াজ। এছাড়া এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন কিনা তা নিয়ে দিনভর আলোচনাতেও দলগুলো একমত হতে পারেনি বলে জানান কমিশন সহসভাপতি। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। দর্শক, এই রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের সংবাদে। গোপালগঞ্জের সহিংসতার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। পরিস্থিতি পর্যালোচনা শেষে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এদিকে সংঘটিত সহিংসতায় ৫ জনের মৃত্যুর ঘটনায় ৪টি হত্যা মামলা হয়েছে। প্রতিটি মামলায় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে। ৪ মামলায় মোট আসামির সংখ্যা ৬,০০০। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তারের অভিযান নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন আয়োজনে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন তাও নিশ্চিত করা সম্ভব বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকিটা জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত এবং শতাধিক আহত হন। এরপর কারফিউ, ১৪৪ ধারা আর গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জেলাটি। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক বসে সচিবালয়ে। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি জানান, গোপালগঞ্জে কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সতর্ক বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক,
তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের জন্য ফান্ড তৈরির কথাও জানান তিনি। আর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গণতন্ত্রের ভিত শক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আমাদের সন্তানদেরকে স্মরণ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান দলটির নেতারা। যতদিন এই দেশ থাকবে, যতদিন এই দেশের মানুষ থাকবে, এই ভূখণ্ড থাকবে, ততদিন আমরা জুলাইকে ধারণ করব। যতদিন বাংলাদেশ থাকবে, বিএনপি প্রতি বছর এই কর্মসূচি পালন করবে। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এই সময় জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর চালানো নৃশংসতার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের পাশাপাশি নিহতদের পরিবারকে সহযোগিতা দিতে দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করার কথা জানান তিনি। আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব, সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বিএনপি পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। পরে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে জিয়া উদ্যানে নিম গাছের চারা রোপণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মুজিববাদী সংবিধান বাতিল করে একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে চায় এনসিপি। দুপুরে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটির পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করাই তাদের প্রত্যাশা। গত 50 বছর ধরে পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ের দীর্ঘদিনের বিভেদ এবং অশান্তি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশী আমাদের প্রত্যাশা, যেই বাংলাদেশের সকল ধর্ম, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো, সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই, সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। আমরা দেখেছি গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকালে এক অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের শুরুতে প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের এবং 2024 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার কথা স্মরণ করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, জোনায়েদ আহমেদ পলক সহ 45 জনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 15 অক্টোবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিন হাসানুল হক ইনুর এক অভিযোগ ঘিরে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু।
ঘড়ির কাঁটায় সকাল 9:30। কঠোর নিরাপত্তায় রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান সহ শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও একজন বিচারপতিকে। 2024-এর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলে 3 মাস সময় চাইলে 15 অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করেন ট্রাইব্যুনাল 1। এই মামলায় টোটাল 45 জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। এজলাসে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেন অসৎ উদ্দেশ্যে গোয়েন্দারা কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। যদিও সেই অভিযোগের জবাব দেয় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছেন, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন সহ 23 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে 5 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ইকরাম হত্যা মামলায় আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বদিকে একদিন জিজ্ঞাসাবাদে অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার দেখে নিব মাহবুব হাসান রিপনের প্রতিবেদনটি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 15 দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর একাধিক দায়িত্ব পালন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়, যেখানে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়েও বিএনপির প্রস্তাবের বিরোধিতা করে জামাত ও এনসিপি। হয়তো প্রধানমন্ত্রী থাকবেন, নতুবা দলের প্রধান থাকবেন, নতুবা লিডার অব দি হাউস থাকবেন। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। বিকল্প নেতৃত্ব কখনোই তৈরি হয় না। এর অন্যতম একটি কারণ হচ্ছে যখনই যে দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান এবং হাউস অব দ্য লিডার, অর্থাৎ 3টা পদে তিনি থাকেন। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। কয়েকটি দেশে মাঝে মধ্যে এটার ব্যতিক্রম হয়ে থাকে। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানের 13 সংশোধনীতে ফিরতে একমত হয়েছে দলগুলো। আমরা আগামীকাল দলগুলো বিবেচনা করবেন। আগামী পরশুদিন ঐকমত্য কমিশনের সকালের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে মনে হয় যে আমরা মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আমরা এসেছি। আবার 13 সংশোধনী বাতিলের যে রায়টা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তার মানে রিভিউতে পেন্ডিং আছে, সেটাও ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে যদি শুনানি হয়। সেই দুটো ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো নিয়ে দলগুলো নিজেদের ফোরামে আলোচনার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এই বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। উচ্চকক্ষের বিষয়ে কমিশন নিজেদের মধ্যে আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলেও জানান তিনি। আমরা এই মানববন্ধন মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে করা 6 মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন,
প্লট বরাদ্দে দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। বিজি প্রেস থেকে গেজেটও প্রকাশিত হয়েছে। আজ মামলাগুলোর তারিখ ধার্য ছিল। মামলাগুলো বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন আদালত। ঢাকার 11টি বিশেষ জজ আদালতের যে কোনো একটিতে এসব মামলার বিচার শুরু হবে। টানা 1 বছর ধরে দরপতনের ধারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। প্রায় 1 মাস সূচকের উত্থান অব্যাহত রয়েছে। এই ধারা বজায় রাখতে কারসাজির বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ দিয়েছেন বিনিয়োগকারীরা। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল আছে ডলারের দাম। রেজা খানের রিপোর্ট। টানা প্রায় 1 বছর দরপতনে তলানিতে নেমে যায় দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে দাঁড়ায় 4600 পয়েন্টের ঘরে। 1.5 মাসের ব্যবধানে সূচক 517 পয়েন্ট বেড়ে 5000 পয়েন্টের উপরে উঠেছে। প্রায় মাসখানেক ধরে মার্কেটটা একটু আপ ট্রেন্ড আছে, মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। কিছু ভালো শেয়ারের দাম বাড়তেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, তারপর লাফার্স, এই ধরনের শেয়ারগুলো বাড়ানো উচিত আসলে। দৈনিক 250 কোটি টাকার লেনদেন বেড়ে এখন প্রায় 800 কোটি টাকার ঘরে। আর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 45,000 কোটি টাকার ওপরে। বর্তমান অবস্থা ধরে রাখতে বাজার উন্নয়নে আরও কাজ করার তাগিদ দেন বিনিয়োগকারীরা। মাত্র ট্রেড হচ্ছে গত বৃহস্পতিবার 790 কোটি টাকার মতো। তাও এই মার্কেট অন্তত 2,500-3,000 কোটি ট্রেড হওয়া উচিত। অবশ্যই 1,000 কোটি টাকার উপরে তার ট্রানজাকশন থাকতে হবে। এদিকে আন্তঃব্যাংক লেনদেনে স্থিতিশীল আছে ডলারের দাম। 122 টাকায় প্রতি ডলার কিনে বিক্রি হচ্ছে 123 টাকায়। ক্রেতারা চাওয়া মাত্র ডলার সরবরাহ করতে পারছে ব্যাংকগুলো। ডলারের চাহিদাও আছে, ভালো যোগানও আছে, মোটামুটি চাইলে আমরা দিতে পারছি। অন্যদিকে মানি এক্সচেঞ্জ মার্কেটে প্রতি ডলার 124 টাকা 20 পয়সায় কিনে 1 টাকা লাভে বিক্রি হচ্ছে। রেমিটেন্স প্রবাহ বেড়ে রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে টাকা। ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী হয়েছে। এটা কতদিন পর্যন্ত স্থিতিশীল থাকবে এটা দেখার বিষয় আছে। ডলারের যোগানটা ভালো ছিল, রেমিটেন্সও ভালো আসছে। তার পরিপ্রেক্ষিতে থেকে সেন্ট্রাল ব্যাংক বিগত কয়েকদিনে মোর দ্যান 20 কোটি ডলার কিনেছে, এটাও একটা কারণ। ডলারের দাম স্থিতিশীল রাখতে অবৈধ মানি চেঞ্জারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা। নাম সর্বস্ব সাইনবোর্ড নিয়ে ব্যবসা চলতেছে, খোলা বাজারে কেনাবেচা করতেছে, তদারকির কোনো ব্যবস্থা নাই। ব্যাংকের সামনে দাঁড়ায় তারা ব্রোকারি করতেছে। আমরা এ ব্যাপারে তো সেন্ট্রাল ব্যাংকে বলেছি, ল অ্যান্ড এনফোর্সমেন্টে বলেছি, কিন্তু সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। সকালে রাষ্ট্রদূত ভীমরুলি ও আটঘর কুরিয়ানা এলাকায় পেয়ারা উৎপাদনের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না, এখান থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের বেসরকারি টেলিভিশনের মার্কেটিং বিভাগের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার বার্ষিক সাধারণ সভা। দুপুরে রাজধানীর একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি আগামী নেতৃত্ব গঠনে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সকল নথিপত্র প্রধান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার শহীদুল ইসলামের কাছে হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় একদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে 38 জনের। এছাড়া 17,000-এরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সিরিয়ায় সুয়েইদা প্রদেশে সাম্প্রদায়িক সংঘাতে প্রাণহানি বেড়ে 940 জনে পৌঁছেছে। অন্যদিকে যুদ্ধ বন্ধে রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবিক সহায়তার আশায় শনিবারও লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী।
কিন্তু সেখানে আবারও ঝরেছে রক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। এদিন বিতরণ শুরুর আগেই আশেপাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনারা গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রাণ যায় ৩৮ জনের। ইসরায়েলি বর্বরতা এমন পর্যায়ে পৌঁছেছে যাতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদেরও গুলি করে হত্যা করতে হাত কাঁপছে না তাদের। গাজা জুড়ে হামলা চালিয়ে একদিনে সব মিলিয়ে ১১৬ জনকে হত্যা করে নেতানিয়াহু সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অপুষ্টিতে ভোগা মানুষের ভিড় সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। বর্তমানে ১৭,০০০-এরও বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ ও সুন্নি বেদুইনদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য জানিয়েছে। এর মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা, ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক, ৩১২ নিরাপত্তা বাহিনীর সদস্য, ২১ সুন্নি বেদুইন ও সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে। সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুয়েদার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। তবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে বেদুইন ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে এখনও চলছে পাল্টা হামলা। যুদ্ধ বন্ধে রাশিয়াকে নতুন শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেরও আগ্রহ প্রকাশ করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।